আমি রাসেল আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায়, প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আজকেও সেই আলোচনায় থাকতে চাই। সামনে নির্বাচন, তাই নির্বাচন কেন্দ্রিক প্রচার প্রচারণা এবং কথোপকথন আলোচনার মূল বিষয়। এবং এজন্য আমাদের সাথে স্টুডিওতে এরই মধ্যে দুজন অতিথি উপস্থিত হয়েছেন। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব ডাক্তার সাজিদুল হক রুবেল, সদস্য কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হবেন। আলোচনা শুরু করি তাহসিন রিয়াজ, আপনাকে দিয়েই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জামায়াত জোট সরকার গঠন করলেও দেশ ধর্মরাষ্ট্রে পরিণত হবে না, গণতান্ত্রিক সরকার হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে, নারী ও সংখ্যালঘুদের সব সমস্যার সমাধান করবে। একটু আপনার কাছে জানতে চাই যে বিশেষ করে শেষটা ধরে নারী ও সংখ্যালঘুদের সমাধান করবে। আপনারা জোটে যুক্ত হয়েছেন, জামাতের পক্ষ থেকে নারী সদস্য কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি। এমনকি নারীদের নিয়ে তাদের অবস্থানও তারা বিভিন্ন বক্তব্যে প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী হতে পারবে না, জামাতের আমির হতে পারবে না সহ। অর্থাৎ আপনারা জোটে যাওয়ার পর এইটা যেহেতু পরিবর্তন করতে পারলেন না, ভবিষ্যতে কিভাবে সেটি নিশ্চিত করবেন? সরকারে গঠন করলে তাদের নেতৃত্বে তাদের এমপিদের সংখ্যা বেশি থাকবে, তাদের প্রাধান্য থাকবে, সেইখানে আপনাদের কথার মূল্যায়ন খুব বেশি হবে কেন? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনতে পাচ্ছেন, এবং আমার সাথে অত্যন্ত শ্রদ্ধার রুবেল ভাই আছেন। দেখেন, এইটা মানে এটার প্রাসঙ্গিকতাটা আসলে কোথায়? ধরেন আমি যদি একটু যদি রিপ্লে করি, জামাতের এতদিনকার স্ট্যান্ডগুলো যদি আমরা রিপ্লে করি, অধিকারের প্রশ্নে, নারীর অধিকারের প্রশ্নে তাদের আসলে অবস্থানটা কী ছিল? নারীর কন্ট্রিবিউশনের প্রশ্নে, রাষ্ট্রের যে ইকোনমি, রাষ্ট্রের যে পলিসি, রাষ্ট্রের যে ডিফারেন্ট অ্যাসপেক্টস, পলিটিক্স থেকে শুরু করে আদার জায়গাগুলোতে, সেখানে আসলে তাদের অবস্থানগুলো কী ছিল? সেসব জায়গায় তারা রিজিড ছিলেন কিনা, এটা আপনাকে একটা অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। আরেকটা অ্যাঙ্গেল, আমি উত্তরটা একটু ডিটেলি করেই দিই, মানে সময়ের মধ্যে যদি কাভার হয় আর কি। আর আপনার আরেকটা অ্যাঙ্গেলে দেখবেন হচ্ছে যে আমি জোটগত সঙ্গী হয়ে তার সাথে আমি আমার দলগত অবস্থানটা আসলে কোন জায়গাটাতে আমরা রাখতে পারছি। তাহলে দেখেন প্রথম যে অ্যাসপেক্টটা বা প্রথম যে চিন্তাটা, প্রথম চিন্তার দিকে যদি তাকান, জামাত নারীদের প্রশ্নে এখন পর্যন্ত কোনো রিজিড পজিশন নেই। যেহেতু তারা ইসলামিক দল, দেখেন একটু খুব সেন্সিটিভ একটা ডিসকাশন এখানে, ক্রিটিক্যাল ইনফ্যাক্ট। আপনি একটু আমাকে ইন্টারাপ্ট করেন না, আমি একটু বলে দিই কেন, কারণ এটা বোঝাটা জরুরি। দেখেন, একটা ইসলামিক দল, একটা ইসলামিক দল হিসাবে তারা বলছে মধ্যপন্থার, হোয়াট এভার ইউ ক্যান সে, ধরেন মধ্যমপন্থার ইসলামিক দল হিসাবে আপনার কথাটা ধরেই বলি, তার নিজস্ব কিছু চিন্তা এবং নিজস্ব কিছু পলিসি থাকবে। সেই পলিসিতে আপনার সাথে ক্ল্যাশ করে কিনা, কতটুকু ক্ল্যাশ করে আপনি সেই জায়গাটাতে গিয়ে ক্যালকুলেট করবেন। যেমন আপনি যদি দেখেন যে তিনি মানে আমার সাথে তার, আপনি যে কোটটা ইতিমধ্যে করেছেন, যে নাহিদ ইসলাম কি বলেছে, যে তারা রাষ্ট্রকে একটা ধর্মভিত্তিক রাষ্ট্র বানাইতে চায় না। তাইলে আমি যেহেতু একটা সেন্ট্রিস্ট পলিটিক্স করি, আমার পলিটিক্যাল এজেন্ডার সাথে তার কোনো ফারাক নেই। কাজেই আপনি তাহলে সেকেন্ড পয়েন্টে দেখেন, সে নারীকে ঘরের ভিতরে ঘরবন্দি করতে চায় কিনা, করতে চায় না। সে বরং নারীকে অ্যাপ্রিসিয়েট করার জন্য ডিফারেন্ট পলিসি পুশ করতেছে রাষ্ট্রে। পলিসি নিয়ে আপনার সমালোচনা থাকতে পারে, এটা কি আসলে বাস্তবভিত্তিক কিনা, এটা লেজিটিমেসি আছে কিনা, এটার অ্যাকসেপ্টেন্স আছে কিনা, এটা ফিজিবল কিনা। কিন্তু সে কিন্তু নারীদের কর্মক্ষেত্রে, নারীদের যে সুযোগ সুবিধা, নারীদের কর্মক্ষেত্রে নারীদেরকে যে অ্যাক্সেস করে দেওয়া, নারীদের কর্মক্ষেত্রে সিকিউরিটি ইনশিওর করা, নারীদের কর্মক্ষেত্রে তার বেতন ভাতা মজুরি এগুলোকে ইনশিওর করার জন্য তারা কিন্তু স্টেপ নিচ্ছে। এবার আপনি অন্য জায়গায় দেখেন, তারা যেটা বলেছে, তাদের দলের নেতা হিসাবে তারা নারী দেখতে পাবে। তারা কিন্তু বলে না এনসিপি দলের নেতা হিসেবে তারা নারী দেখতে পারবে না বা দেখবে না, তারা বলে নাই। এবং তাদের আরেকটা পজিশন আপনি যদি দেখেন, তারা কিন্তু দীর্ঘদিন বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী মেনে, তারা দীর্ঘদিন বেগম খালেদা জিয়াকে তাদের জোটের প্রধান নেত্রী মেনে তারা কিন্তু রাজনীতি করেছে, কিন্তু নিজেরা করবেন না সেটি বলছে। সমস্যা নাই, এটা তার দলগত পজিশন থাকতে পারে না। মানে আপনি দেখেন, আমি খুবই টেকনিক্যাল একটা কোশ্চেন আপনাকে করি, আপনি আপনার ওয়াইফকে হিজাব পরাবেন কি পরাবেন না, এটা আপনার পজিশন। আপনি যদি একটা
সার্কেল মেনটেন করেন, একটা দল মেনটেন করেন, আপনি অন্য যদি পড়লো কিনা তাতে আমি না না বাধা দিচ্ছি না বা দিস ইজ দ্য আপত্তি- থিং, আমি আরেকটু ক্লিয়ার করি, আরেকটা মজার বিষয় আছে এখানে, খেয়াল করে দেখেন। এখন আপনার দলীয় এজেন্ডা কি? আপনার দলীয় এজেন্ডা হচ্ছে আপনি আপনার দলের প্রধান হিসাবে কোনো নারীকে আপনি সুযোগ দিবেন না। এটা কি হিডেন নাকি ওপেন? আপনি জানেন কি জানেন না? আপনি জানেন তো, আমরা এখানে যারা আছি আমরা সবাই জানি। তার মানে জামাতের যে কর্মসূচিটা ভোটারদের কাছে ওপেন কিনা, আমি আমি বুঝতে পারছি আমি মানে তিনি- লাস্ট টাইমটা জাস্ট জি। 30 সেকেন্ডস, জামাতের কাছে ওপেন কিনা, মানে জনগণের কাছে ওপেন কিনা। এখন জনগণ এটা জেনেও যদি ডেমোক্রেটিক ওয়েতে জামাতকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসে, তাহলে আপনার সমস্যা তো থাকা উচিত না, না। আমাদের কারো সমস্যা থাকা না, উচিত অবশ্যই না। কাজেই প্রসঙ্গটা ওইখানে যে আপনি আপনার রাজনীতি করার অধিকার আছে, আপনাকে দেখতে হবে আপনি না, ডেমোক্রেটিক কিন্তু প্রশ্নটা সিস্টেমে। তো জামাতে রাজনীতি করার অধিকার নিয়ে না, কিংবা তাদের ক্ষমতায় আসলে কারো আপত্তি সেটা নিয়ে না, কিন্তু বলা হচ্ছে যে তারা যেটি করবে না আপনারা যে নিশ্চিত করবেন। আপনার কথার আমি একটু এখানে জি, একটু আমার জি। সাপ্লিমেন্ট প্রশ্ন আছে। কর্মক্ষেত্রে অ্যাকসেপ্ট করার পরিবেশ তৈরি করা, বেসরকারি কোনো প্রতিষ্ঠান যদি জানে রাষ্ট্র এই সিদ্ধান্ত নেয় নারীকে 5 ঘন্টা রাখতে হবে, তাহলে কোনো প্রতিষ্ঠান কি তার কর্মক্ষেত্রে নিবে ওই নারীকে? কারণ বাকি 3 ঘন্টা সে কাকে দিয়ে চালাবে? রাষ্ট্র যতই বেতন দিক বাকি 3 ঘন্টার জন্য ওই নারী কর্মীকে দিবে, কিন্তু ওই প্রতিষ্ঠানটা যে চালাতে হবে বাকি 3 ঘন্টা, সেটির জন্য ওই প্রতিষ্ঠান অন্য একজন পুরুষকে নিয়োগ দেবে, খুবই নাকি ভ্যালিড কোশ্চেন, আরেকজন নারীকে দেখেন নিয়োগ দেবে? খুবই ভ্যালিড কোশ্চেন। এই জন্য আমি কিন্তু ওই জায়গাটা আমি কিন্তু উন্মুক্ত রেখেছি। আপনি ন্যাশনকে পলিসি দিচ্ছেন, তাই না? এখন ন্যাশনকে পলিসি দেওয়ার ক্ষেত্রে এই পলিসি নিয়ে ক্রিটিক্যাল ডিবেট থাকবে, ক্রিটিসিজম থাকতে পারে। যেমন আপনি প্রশ্নটা করছেন পলিসি টাকার, পলিসিটা তো জামাতের একজন ডিরেক্ট যদি কোনো রিপ্রেজেন্টেশন থাকতো তার কাছ থেকে এই উত্তরটা জি, পাওয়াটা খুব অবশ্যই, সহজ হতো। অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ। তবে আমি আপনাকে একটা জিনিস আপনি বলি। বলছিলেন তাই, Yes, না হলে আমি না, না, প্রশ্নে it's very যেতাম okay, না, জি। it's very okay। আমি ইন্টেনশনটাকে বলতেছি যে তার ইন্টেনশনটা কি। কাজেই দেখেন আপনাকে যে জিনিসটা ইনশোর করতে হবে, যে জিনিসটা আমরা কেন যেন আমরা নিজেদের মধ্যে নিজেদেরকে রিজেক্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে যে এখন পাবলিক ডিসিশন কিন্তু ওপেনলি নিতে পারতেছে। দেখেন একটা মজার ব্যাপার, আপনাকে আরেকটা মজার ব্যাপার বলি। যেমন জামাত ইসলামী যে ধর্মের ব্যাপারে মারাত্মক পর্যায়ের সফট, এটা তো আমরা সবাই জানি না? এটা কি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানতো না যে শিবির ধর্মের ব্যাপারে মানে অনেক বেশি মানে অগ্রগামী? জানতো তো। মারাত্মক সফট কিভাবে বলি, মানে এই যে প্রধানমন্ত্রী নারী হওয়া যাবে না, এটা কি সফটের নজির? এখন যদি তাদের যে পলিসি, তাদের যে রাজনীতির বেসিস, মানে কোথাও সফট কোথাও হার্ড না না এরকম? দেখেন প্রশ্নটার উত্তরটা স্পেসিফিক দেই, এটা তো ভাই আপনি ডিসাইড করে দিবেন না, না, ডিসাইড করবে অবশ্যই কে? না, অবশ্যই তার সে দল, তার সে- ধর্ম, হ্যাঁ। সে যে ধর্মটা মানে সেটা ডিসাইড করবে। তার ব্যাখ্যা বিবৃতিতে তার ধর্ম যদি তাকে রেফার করে নারী প্রধানমন্ত্রী দিতে পারবে না, সেটা কি তার রাজনীতির বেসিস হইতে পারে না? সেটা তো আমি আপনার ব্লকেজ দিতে পারবো না। জি, ব্লকেজ দিবে জনগণ ভোট দিয়ে, জনগণ ভোট না দিয়ে ব্লকেজ দিবে। কাজেই আমার কাছে মনে হয়েছে ভেরি ওপেন কেস, জনগণের কাছে জামাত ইসলামী যাক, জামাত ইসলামীকে যদি জনগণ এই পলিসিগুলোর সাথে এগ্রি করে যদি জামাতকে ভোট দিয়ে নিয়ে আসে, তার মানে জনগণও চাচ্ছে ইটস ওকে, আপনার আমার কিছু করার নেই তো। না, অবশ্যই জনগণের সেটা বিচার করবে, তবে এটি নিয়ে আলোচনারও বিষয় রয়েছে, যে Obviously, এই যে এটি আলোচনাটা করলাম জনগণের আমরা। বোঝারও বিষয় আমরা রয়েছে যে আলোচনাটা কোন করলাম। জায়গাটাতে কি রয়েছে। জি। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন জনাব মোশাররফ ঠাকুর, বিএনপি তা, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। একটু জানতে চাই আমি এই যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, নারীদের যে কর্মঘণ্টা নিয়ে, এরই মধ্যে বিএনপি ইশতেহার হয়তো আগামীকালকে দিবে, আমরা জানি না বিএনপির ইশতেহারে কি থাকবে নারীদের এই বিষয়ে কর্মঘণ্টা নিয়ে। যদিও তাদের বক্তব্যে এখন পর্যন্ত বোঝা গেছে যে বিএনপি 5 ঘন্টা কর্মঘণ্টার পক্ষে নয়, তার 8 ঘন্টাই থাকবে, কারণ এর 5 ঘন্টার বিরুদ্ধে বেশ কিছু কথা বলেছে। এতদিন যেটি নিয়ে একটি জায়গাতে অন্যান্যদের আপত্তি ছিল যে জামাত 5 ঘন্টার কথা বলেছে, তাহলে বাকি 3 ঘন্টার বেতন কোত্থেকে আসবে, সেটি জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি রাষ্ট্রীয়ভাবে দেওয়া হবে। তাহলে সমস্যার সমাধান হলো কিনা? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক। দেখুন, নারীর কর্মক্ষেত্র এই পর্যন্ত আমরা যতটুকুন এখানে সেনাবাহিনীতে আছে, পুলিশে আছে, অ্যাডমিনিস্ট্রেশনে আছে, এইখানে যে কর্মঘণ্টা নিয়ে নারী কোনো পর্যায়ে নারী তারা দাবি করেন নাই যে আমাদের কর্মঘণ্টা কমিয়ে দেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি যে কোয়েশ্চনটা এনেছেন, যে এইখানে যে জামাত যে কোয়েশ্চনটা এনেছে 5 ঘন্টা রাষ্ট্র বেতন দিল, ঠিক আছে, ওই কারখানায় বাকি 3 ঘন্টার জন্য শ্রমিক পাবে কোথায়? এটা তো আর একটা কোয়েশ্চন। আপনাকে নারী তাতে আবার ভিন্নও হতে পারে, যেমন নতুন কারো কর্মসংস্থানের সুযোগ হলো, কারণ ওই 3 ঘন্টার বেতন যদি দেয়, তাহলে যারা এখন বেকার আছে সেখান থেকেও তো 3 ঘন্টার জন্য কাউকে নিতে পারে, পার্মানেন্ট এমপ্লয় না হিসাবে, টেম্পোরারি হিসাবে। আউটসোর্স। হ্যাঁ, তো এই 3 ঘন্টা কাউকে যদি পাওয়া যায়, তো এই পরবর্তীতে 6 মাস পরে বা 3 মাস পরে ওরা এই 3 ঘন্টা শ্রম দিয়ে কাজ করার জন্য রাজি হবে কি না?
এটা তো বড় কোয়েশ্চেন। আপনি ইন্ডিয়াতে অগ্নি কি জানি একটা আসছিল, আপনার মনে আছে যে এত পার্সেন্ট ইয়েতে ঢুকবেন সেনাবাহিনীতে, এরপরে এত পার্সেন্ট থাকবেন, বাকিরা অন্য কর্মক্ষেত্রে চলে যাবেন। এটা তো হয় নাই। তো সেই জন্য আমি আপনি বলছি যে নারীর কর্মক্ষেত্র নিয়ে আপনি বরঞ্চ নারীর কর্মক্ষেত্রকে নিরাপদ করেন, নারীকে আপন মহিমায় বিকশিত হতে দেন। এইসব নারী আপনার দোতলা বাসে নারীর জন্য আলাদা কম্পার্টমেন্ট কোন নারী দাবি করছে? কোনো নারী সংগঠন দাবি করছে যে আমাদের দোতলা বাসে আলাদা কম্পার্টমেন্ট করে দেন? করছে না, সেটি তো ফ্যামিলি কার্ডও কেউ কি দাবি করেছে যে ফ্যামিলি কার্ড দিতে হবে? ফ্যামিলি কার্ড আমি বিএনপি সেটি বলছে না, ফ্যামিলি কার্ড দিব। আপনি নারীকে আপনি যত তার কর্মস্থল থেকে আলাদা করবেন তত, যেমন সে ধরুন আফগানিস্তানে এখন নারী ডাক্তার হওয়া বন্ধ করে দিয়েছে। নারী ডাক্তার হওয়া বন্ধ করে দিয়েছে। আপনি জানেন যে বিভিন্ন সময় ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডে এক সময় ছিল এরকম যে নারীদেরকে উদ্ধারই করা হতো না। তার মৃত্যু এর চেয়ে শ্রেয় অন্য পুরুষে তারে দেখার চেয়ে। আমরা কি ওই দিকে যাচ্ছি? তো এক সময় তো নারী ডাক্তার যখন থাকবে না, আমি বলছি আছে 50 বছর, এখন মনে করলাম ছাত্রী সংস্থা ডাক্তার আছে, তো ছাত্রী সংস্থার ডাক্তাররা যখন এক সময় শেষ হয়ে যাবে, তখন নারীর যে কি বলে সন্তান ডেলিভারির ক্ষেত্রে কারা করাবেন? আপনার নতুন ডাক্তার তো হচ্ছে না। তারপরে আমি আপনাকে আরো বলি যে বলা হচ্ছে নারীদের জন্য আলাদা হসপিটাল, তাহলে নারী অর্থোপেডিক হসপিটাল, নারী কি বলে বক্ষব্যাধি হাসপাতাল, নারীর হার্ট হৃদরোগ হাসপাতাল আলাদা আলাদা হবে। জেনারেল হাসপাতালে চিকিৎসা হবে। তারা তো বলছেন নারীর জন্য আলাদা হাসপাতাল হবে। তো নারীর জন্য যদি আলাদা হাসপাতাল হয়, এমনি তো নারীর জন্য তো আলাদা হাসপাতাল আছে, তো মা ও শিশু হসপিটাল আছে না, আমার মা ও শিশু হসপিটাল তো আছে, এখানে একজন ডাক্তার আছেন, কিন্তু তো মা ও শিশু হসপিটাল তো আছে আমার। তারপরে আপনি বলতেছেন নারীর জন্য আলাদা হসপিটাল, তাইলে আমার কথাটা হচ্ছে যে নারীর হৃদরোগ হাসপাতাল হবে আলাদা, নারীর কিডনি হাসপাতাল আলাদা হবে, নারীর চক্ষু রোগ বিষয়ক হাসপাতাল আলাদা হবে, নারীর কি অর্থোপেডিক হসপিটাল, পঙ্গু হসপিটাল আলাদা হবে। তো এইগুলাকে আলাদা করতে করতে তো দেখা যাবে যে বাংলাদেশে একজন সাবেক সচিব ছিলেন, উনি বলতেন যে বাংলাদেশে আমরা এমনি এত মানুষ যে এখানে স্কুল করতে গেলে স্কুলের জমি শেষ, চিকিৎসা হাসপাতাল বানাইতে গেলে হাসপাতাল বানাইতে জায়গা শেষ। তো এই জন্য আমি আপনাকে বলছি না না সংকট না, এই জায়গাগুলিকে যে জায়গাগুলিকে অ্যাড্রেস করার আদৌ, যেমন আমি আপনাকে বলছি যে আপনার সারা পৃথিবী ওয়ার্ল্ড কি বলে স্বাস্থ্য সংস্থা WHO বলছে যে হাইয়েস্ট 5% হতে পারে জিডিপির, বিএনপি বলছে 2.4% এখন আছে, এইটার থেকে গ্রাজুয়ালি আস্তে আস্তে তারা 5%-এ যাবে। জামাত বলে দিল 8% এটা স্বাস্থ্য খাতে ব্যয় করবে, কই থেকে আসবে টাকাটা? এইটা হচ্ছে যে বিষয় আপনি যেটা বলতেছেন, এটা প্ল্যান করবেন বা কতটুকু বাস্তবসম্মত কিনা। জি, আমি আপনার কাছে আবার ফিরছি। আমরা একটু ডাক্তার সাজিদুল হক রুবেল আপনার কাছ থেকে জানতে চাই যে কেউ বলছেন যে এর ফলে নারীর অধিকার আরও বাড়বে, নারীর ঘরে থাকার সুযোগও পাবে, বাইরে কাজ করারও বাড়বে, সেটা জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে। আবার বিএনপি থেকে বলা হচ্ছে যে এর ফলে নারীর কর্মক্ষেত্রের যে প্রসারিত হওয়ার সম্ভাবনা সেটি আরও বাড়িত হবে। একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কিভাবে দেখেন নারীর এই 5 ঘন্টার যে কর্মপরিবেশ? ধরেন জামাত ইসলামের যিনি একটি কর্পোরেট প্রতিষ্ঠান চালু করছেন আর কি, চালান তিনি এই 5 ঘন্টা কাজের যে বিষয়টি, এটি ধরে কি নারী কর্মী নিয়োগ করবেন? নারী কর্মী তিনি নিয়োগ করবেন? তার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান যদি সবকটা পুরুষ নিয়োগ করেন, তো তারা যেভাবে স্মুথলি, যেভাবে করে তারা সর্বোচ্চ প্রোডাক্টিভিটি পাবে, সেই প্রোডাক্টিভিটি কি ওই জামাতের যিনি কর্পোরেটের মালিক, যিনি এই নিয়মে 5 ঘন্টার একটা নারীকে রাখবেন, আবার আপনি ব্যাখ্যা দিচ্ছেন আউটসোর্সিং, এইভাবে এগুলো 2 রকম মানুষ দিয়ে কাজ করায় তিনি কি কম্পিট করতে পারবেন তার সাথে? ফলে মানে
এটা যদি বলি কর্ম মানে পরিবেশের কথা বা উৎপাদনের যে টোটাল প্রক্রিয়ার কথা বলি, এই টোটাল প্রক্রিয়াটা র্যাপচার্ড হয়ে যাবে। ফলে যেটা হবে যে 5 ঘন্টার জন্য কাউকে রাখার দরকার নেই, সে খুঁজতে থাকবে শুধুমাত্র পুরুষ কর্মী। ফলে নারীরা হচ্ছে এই ফর্মুলার মধ্যে গেলে, আপনি একটা সরকারি প্রতিষ্ঠান একটা ভিন্ন বিষয়, হ্যাঁ সেখানে সরকারের অর্ডার আছে সেটা হইলো, কিন্তু বেসরকারি খাতে এবং বাংলাদেশে যদি চিন্তা করেন যে হচ্ছে গার্মেন্ট শিল্প থেকে শুরু করে যে বাংলাদেশে যে হচ্ছে গিয়ে মানুষ কোথায় বেশি চাকরি করে, টোটাল কর্মজীবী মানুষের ধরেন 85% মানুষই কিন্তু প্রাইভেট সেক্টরে কাজ করে, আর 15% হয়তো সরকারি সেক্টরে কাজ করছেন। সেখানে হয়তো সরকারের আইন মেনে চললেন এবং সেখানে কারখানায় লস হোক, ব্যবসা প্রতিষ্ঠানে লস হোক সরকারের, আমরা দেখেছি সরকারি কারখানায় লস হতে থাকবে, সরকারি ব্যাংকে কাজ ধীরগতিতে হবে, তো সেটা হয়তো সরকারি নিয়ম মেনে তারা এই নিয়মটা মেনে চলবে। কিন্তু যারা বেসরকারি প্রতিষ্ঠান তারা প্রতিযোগিতার জন্য তাদের প্রোডাক্টিভিটি বাড়াবার জন্য তারা কিন্তু এই জায়গায় ডিপ্রাইভ করবে নারীদের, খুব স্বাভাবিক। এটা হলো আমার ইচ্ছা অনিচ্ছার বিষয় না। আরেকটা ছোট বিষয় আমি একটু জানতে চাই, এই যে বাকি 3 ঘন্টার টাকা সরকার থেকে দেওয়া হবে, বেসরকারি এত প্রতিষ্ঠানে ভর্তুকি দেওয়ার মতো সক্ষমতা কি সরকারের আছে? এটা আসলে কি আমার মতে কি এটা একটা চটকদার বক্তব্য আর কি। আমি বিশ্বাস করি ওনাদের যারা ব্যবসায়ী আছে, ওনাদের অনেক দক্ষ ব্যবসায়ী আছে, দক্ষ শিল্পপতি আছে, বা সব অর্থনীতিবিদও আছে ওনাদের, তাদের কাছে যদি এটা মতামত নেওয়া হয় তো তারা বলবে যে এটা একটা অবিজ্ঞানসম্মত ব্যাপার। এটা সিম্পল একটা হচ্ছে চটকদারি বক্তব্য, মানুষের মন ভোলানোর চেষ্টা। এটা হচ্ছে জামাতের আমিরের মানুষের মন ভোলানোর চেষ্টা, নারীদেরকে ভুল বোঝানোর চেষ্টা, ঠিক আছে? এটা তারাও করবে না, আমি জানি এটা তারা করবে না কখনো, কিন্তু তারা এটা বলবে, কারণ তারা হচ্ছে বলবে যে আমরা যদি ক্ষমতায় যাইতে পারতাম তাহলে কিন্তু আমি তোমাকে 5 ঘন্টাতেই এত ঘন্টার বেতন, 8 ঘন্টার বেতন দিতাম। তারা একটা ভাববে, আহা জামাত ক্ষমতা আসতে পারলো না, আসলে তো আমার মাত্র 5 ঘন্টা কাজ করলেই হতো। তো এরকমভাবে ভবিষ্যতে যাতে নারী রিক্রুটমেন্ট বাড়াবে, কিছু নারী ভোট বাড়াবে, সম্মানজনক ভোট পাবে, আসন বাড়াবে, ঠিক আছে? এটা নারীদেরকে একটা বিভ্রান্ত করবার জন্য একটা বক্তব্য বলে আমি মনে করি। কারণ এটা অর্থনৈতিক নিয়মের কথা বলেন, ব্যবসায়িক নিয়মের কথা বলেন, উৎপাদন প্রক্রিয়ার কথা বলেন, যারা একটু বোঝে সোঝে তাদের লোকেরা এটা কোনোদিন করবে না। তার মানে কি তারা বুঝতে পারছে যে ক্ষমতায় তারা আসতে পারবে না? তাহসিন রিয়াজ কি সেটা মেনে বোঝা নেবেন? তো হচ্ছে গিয়ে যাওয়াই স্বাভাবিক, ঠিক আছে, তাদের বোঝা যাওয়াই স্বাভাবিক আর কি। তবে আমি একটু তাহসিন রিয়াজের কথার সাথে একটু মানে প্রতিপূরক একটু কথা বলি আর কি। সেটা হচ্ছে তবে আমার খুব কষ্ট হচ্ছে আর কি যে তাহসিন রিয়াজের মতো একটা সেন্ট্রিক মানুষ, তাকে এখন জামাতকে জাস্টিফাইড করার চেষ্টা করতে হচ্ছে, জামাতের জন্য তাকে কথা বলতে হচ্ছে। হ্যাঁ, এটা ওর জন্য খুবই পেইনফুল, ঠিক আছে? তারপরও তার এই কষ্টটাকে আমি বুঝে নিলাম আর কি, বুঝিয়ে রাখলাম, একটু সুযোগ পেয়েছি তাকে বলার, তো বলি। আসলে এই যে ইসলামিক দল জামাত বা সফট ইসলাম, আসলে এইটাও তার হলো একটা ভেক। সে যে কত ভেক একটা ইসলামিক দল, তার বর্তমান যে রণকৌশল সে গ্রহণ করছে তাতেই বোঝা যায়। বলা যায় তার সব জায়গায় সে ডেভিয়েশন করে বসছে, সব জায়গায় সে ডেভিয়েশন করে বসছে। সে তো পলিটিক্সের কথা বলে যে তার পলিটিক্সটা নাকি ইসলামিক পলিটিক্স। ইসলামিক পলিটিক্স হয় তাহলে তো সে সব ব্যাপারে বেদাতি করে বসছে, সব ব্যাপারে সে বেদাতি করতেছে। সব ব্যাপারে যদি বেদাত হয়ে যায়, ঠিক আছে, তাহলে তো সে হচ্ছে গিয়ে আর হলো তার হলো মূল সে নিজেকে আর হচ্ছে একটা ইসলামিস্ট রাজনৈতিক দল হিসাবেই সে দাবি করতে পারে না। এই সব ভার্সনের সুযোগ তো হচ্ছে আপনার শরিয়ার মধ্যে নাই, ইসলামের মধ্যে নাই, ঠিক আছে? আপনি তো হচ্ছে গিয়ে খুবই মানে রিভিশনিস্ট ইসলাম নিয়ে আসছেন, সংশোধনবাদী একটা ইসলাম নিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, নারীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, আপনি নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন একটা রিভিশনিস্ট ফর্ম নিয়ে এসে আর কি। এটা হচ্ছে গিয়ে আমার মানে এই জায়গাটা ইসলাম বলতে কি ইসলামে আসলে কিছু আছে কিনা, সেটাই তো ব্যাপার। এটা ব্যাপার, ইসলামের অনেক ধরনের ভার্সন হতে পারে, ঠিক আছে? এরকম কথা আমরা রুবেল ভাইয়ের কথার মাঝখানে আমার জাস্ট খুব কুইক একটা কোশ্চেন মাথায় আসছে। মানে ধরেন জামাত ইসলামী যদি ইসলাম থেকে বিচ্যুতই হয়, মানে কথাটা যদি এরকমই হয়, তাহলে তো তাদেরকে আর ভয় করার কোনো কারণ নাই। না না, মানে আপনাদের মানে আইডিয়ালি ভয়টা কোথায় ছিল, মানে যেই ফ্রেমগুলো আসলে আমার আলোচনাটা শেষ করি আর কি। ওর বক্তব্য হচ্ছে ও তো কোনো কালেই একটা ইসলামপন্থী দল ছিল না, কোনো কালে ছিল না। আজকে আপনি নারী নেতৃত্বের কথা বলতেছেন কেন? ফাতেমা আলী জিন্না তার ইলেকশনের সময় আগ পর্যন্ত সে খুব কঠিন নারী নেতৃত্বের প্রশ্নে, কিন্তু হচ্ছে সেই হচ্ছে ফাতেমা আলী জিন্নার ইলেকশনের সময় আইয়ুব খানের আমলে তখনই তো তারা ফাতেমা আলী জিন্নাকে সাপোর্ট করেছিল, এবং সেই সময় তো পাকিস্তানে হলো এই কারণে দেখবেন
বাংলাদেশে রাজনীতি করতে গেলে তার কপালে তো ৭১ আছে, ৭১-এর কলঙ্ক আছে জামাতের কপালে, কিন্তু পাকিস্তানের রাজনীতির ক্ষেত্রে তার তো কলঙ্ক নাই। কিন্তু পাকিস্তানেও কোনোদিন জামাত ইসলাম হচ্ছে ক্ষমতায় যেতে পারে না, ভোট পায় না, কারণ পাকিস্তানের মানুষরা বোঝে যে হচ্ছে সে ভণ্ড ইসলাম নিয়ে রাজনীতি করে। আমরা আলোচনা আবারও ফিরবো, তার আগে একটি বিরতি নিয়ে আসি, দর্শক সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন ২৪ ঘন্টা আলোচনায় ফিরছি। মোশাররফ ঠাকুর, একটু আপনার কাছ থেকে দিয়ে আলোচনা শুরু করি। জামাতের আমির শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি আমরা করি না, চাঁদাবাজি আমরা কাউকে করতেও দেব না, ব্যাংক ডাকাতি আমরা করি না, কোনো ব্যাংক ডাকাতের সঙ্গে আমাদের আপোষ রফাও হবে না, মামলাবাজি আমাদের খাসলত নয়, মামলাবাজি যারা করছে তাদেরও আইনের আওতায় আনা হবে। মামলা নিয়ে বিএনপি কর্মীদের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, বিশেষ করে ৫ আগস্টের পরে। ধন্যবাদ। জি, আমি আপনাকে একটা কথা বলি, ৫ই আগস্টের পরে ওনারা এত পজিশনটাকে এত পরিবর্তন করছেন আর কি। ওনারা প্রথম আপনি দেখবেন এই আন্দোলনের যারা শক্তি ছিল, ধরুন আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আমাদের সন্তান বলি, আমাদের ভাই বলি, এদেরকে সামনে রেখে আমরা আন্দোলনটা করেছি, এটা সত্য কথা। এখন প্রথম এই শক্তির মধ্যে ফাটলের যে প্রশ্নটি মজলিসে শুরার মিটিংয়ে উনি সিলেটি ভাষায় জিজ্ঞেস করলে তাদেরকে ইটার সাথে থাকতাম নি যে বলে উনি স্টার্ট করলেন, এক জালেম গেছে আরেক জালেম কিন্তু আনতাম নি। তো বিভেদটা কে সৃষ্টি করলেন? প্রথম বিভেদ এটা। নাম্বার 2, আওয়ামী লীগের যারা বিএনপির স্ট্যান্ডটা শুরু থেকে, আমি আপনাকে 24 সেপ্টেম্বর অক্টোবর থেকে বলি যে আওয়ামী লীগ সম্বন্ধে আমার বক্তব্যটা ছিল, বা আমাদের দলের চেয়ারপারসনের বক্তব্য, চেয়ারম্যানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্যটা ছিল, যে লোকজন নির্যাতন জুলুম অত্যাচার করে নাই মানুষের উপর, এরা ছাড়া অন্য কোনো নির্দোষ মানুষ কেউ যেন হয়রানি না হয়। রাজনৈতিক দর্শন চর্চা কোনো অপরাধ হতে পারে না, শুধুমাত্র যারা ফৌজদারি অপরাধ করেছেন তারাই ফৌজদারিতে সুপর্দ হবেন, তারা বারবার বলেছেন। এটার কিছু ব্যত্যয় হয়েছে, যেমন রাসেলের সাথে আমার বাড়ি নিয়ে ঝামেলা আছে, আমি এই আওয়ামী লীগের সময় সুবিধা নিছি, এখন রাসেলের জায়গাটা যেটা আমি নিয়ে নিয়েছিলাম, এটা রাসেল উদ্ধার করার জন্য আমার নামটা একটু ঢুকায় দিচ্ছে, অসুবিধা কি? এখন এরপরে আপুর সভা হয়ে রাসেল বলছে, ভাই আমি বললাম যে রাসেল জায়গাটা নিয়ে নেন, আপনারটা যেটা ছিল ন্যায্য, আমরা মিল হয়ে গেছে। তো এমন আপন ভাইয়ের ক্ষেত্রে তো হয়েছে, আপন ভাই স্বৈরাচারের দূষর ছিল, ফ্যাসিস্টের দূষর ছিল, সে আরেক ভাইয়ের জায়গা দখল করে রাখছে, এটা পরে ঝামেলা হচ্ছে, এটা মিটমাট হচ্ছে, বাট এটা দখলের অভিযোগ আসছে। আমি আরেকটা বিষয় বলি যে 5ই আগস্টের পরে ডক্টর ইউনূস গভর্নমেন্ট তারা সমস্ত পৌরসভা বাতিল করে দিলেন। পৌরসভা বাতিল করায় কি হলো, ওইখানে ডিসি ইউনোরা পৌরসভার প্রশাসক হয়েই সমস্ত সিএনজি স্টেশন, টেম্পো স্টেশন, এগুলো সব ইজারা দিলেন ইজারাদারের কাছে। এটা একবার প্রথম 15 days 30 days মধ্যে হলো। বিএনপির লোকজন যা উল্লাস আনন্দ করে যখন ফিরে গিয়ে দেশে কাজকর্ম করতে গেছে, ইজারাদারা বলছে আওয়ামী লীগ তো পলাতক, আওয়ামী লীগের কর্মীরা তো এইখানে টুল উঠাইতে পারো, টুল উঠানোর কাজ করতে পারো, 500 টাকা ডেইলি, 1000 টাকা ডেইলি। তো এই কাজ নিচ্ছে ফুলাফান, তার তো ইজারা নেওয়ার, আর ইজারাদার তো বলবে না আমি হাসিনার সমর্থক, এটা তো আর বলবে না, সে বললো আমি বিএনপির ছিলাম, আমি এতদিন চুপ ছিলাম, দল ছেড়ে যাই না, এখন আমি দল করব। তো এরপরে বিএনপির ফুলাফান যেই চাঁদা উঠাচ্ছে, টুল উঠাচ্ছে, তো আমার জামাতের ভাইরা ছবি উঠাইয়া বলে এই যে বিএনপির ছেলেরা চাঁদা উঠাচ্ছে। আমাদের এই গুলশান, এই নয়াপল্টন অফিস থেকে অনেকটাই যাচাই বাছাই না করে এক্সপেল করেছে, আবার যখন যাচাই করে দেখা হয়েছে না ঘটনাটি সঠিক নয়, তাদেরকে ফিরিয়ে নেওয়া হয়েছে। এইটা নিয়ে আরেক জটিলতা হচ্ছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে জামাত এইখানে একটা দ্বিচারিতার ভূমিকায় আছে। সে বলে আমরা নারীকে সর্বত্র প্রতিষ্ঠিত করব, কিন্তু সে একটা নমিনেশন
সে পার্লামেন্টে কিন্তু শীর্ষ নেতৃত্ব না, পার্লামেন্টের মেম্বার হওয়া, পার্লামেন্টের মেম্বার হওয়া একটা পরামর্শ সভার মেম্বার হওয়া, আইনসভার মেম্বার হওয়া, আইনসভার মেম্বার হওয়ার জন্য, পার্লামেন্টের মেম্বার হওয়ার জন্য একজনকে সে নমিনেশন দেয় নাই। জি, আমরা অথচ সেটি সে আমরা জানি। কিনা ৮৬-তে হাসিনার নেতৃত্বে ইয়েতে গেছে, নির্বাচনে গেছে, ৯৬-এ সে হাসিনার আপনাদের সাথেও নেতৃত্বে নির্বাচনে এসেছে। জি, গেছে, আপনাদের সাথেও এসেছে। খালেদা জিয়ার সাথে ৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২১ বছর সে খালেদা জিয়ার নেতৃত্বে ছিল। জি। তো এরা যে আজকে দ্বিচারিতার ভূমিকায় নেমেছে, আমি আপনি বলছি, এটা স্রেফ জনগণকে বিভ্রান্ত করার জন্য তাহসিন রিয়াজ, একটা একটু দ্বিচারিতা, ছোটখাটো মুনাফেকি। আপনার কাছে জানতে চাই, বিএনপি মাদারীপুরে গতকাল যে বিএনপির যে প্রচারে অংশ নিয়েছিল আওয়ামী লীগের নেতারা, সেটির বিরোধিতা করেছে। মাদারীপুরে বিএনপি প্রার্থীর পক্ষে প্রকাশ্যে আসা আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার দাবিতে থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে এবং অংশগ্রহণকারী ব্যক্তিরা নিজেদেরকে জুলাই যোদ্ধা হিসাবে পরিচয় দিয়েছেন। ব্যাপারটা দোষে মানে কিভাবে দেখছেন? আমি ব্যাপারটা আসলে মানে আমি স্ক্রলিং যখন করছিলাম এরকম একটা খবর আমরা দেখছিলাম আর কি। দেখেন, এটা মানে আমার কাছে মনে হয় যে এটা বিএনপির জন্য কিছুটা বিব্রত হওয়ার কথা। এখন এখানে খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে যে রিকনসিলিয়েশন কিন্তু একটা মানে ইস্টাবলিশড একটা প্রসেস, এটা একেবারে ইস্টাবলিশড একটা প্রসেস। এখন এই রিকনসিলিয়েশনের প্রসেসকে তো আপনি ডিনাই করতে পারেন না, আপনার ডিনাই করার সুযোগ নেই। তবে এই রিকনসিলিয়েশনের বেসিসটা কি হবে ওইটা নিয়ে ডিবেট হতে পারে। তাহলে বেসিসের উপর যদি আমরা কথা বলতে চাই, তাহলে রিকনসিলিয়েশনের ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনার এন্ড থেকে আপনাকে অনুতপ্ত হইতে হবে যে আপনি ইনজাস্টিস করছেন। আপনার এন্ড থেকে আপনাকে অনুতপ্ত হইতে হবে যে আপনি আসলেই মানে নেগেটিভিটির সাথে ইনভলভ ছিলেন, ওর আপনি নেগেটিভিটিকে প্রমোট করছেন, এটাকে সাই দিছেন, এটাকে কোনোভাবে আপনি মানে আপনাকে এটাকে আগায় নেওয়ার জন্য আপনি প্রচেষ্টা ছিল। তো এই প্রসেসের মধ্যে দিয়ে যারা আসতে পারে তাদের ব্যাপারে তো রাষ্ট্র ভাবতে পারে, এটাও একটা প্রসেস আছে। এটা আমি আপনি তো গণহারে আপনি হু আর ইউ, ইভেন হু এম আই, আমাকে তো সেই স্টেক রাষ্ট্র দেয় না, আমি যে বলে ঠিক আছে তোমার জন্য রাস্তাগুলো চলে আসো। এটা বিএনপিও যেমন পারে না, এটা অন্য কোনো দলও পারে না, পারা উচিত না। তাহলে এটাকে একটা প্রসেসের মধ্যে আনতে হবে। এটা রাষ্ট্রের ব্যর্থতা, রাষ্ট্র এখন পর্যন্ত এটাকে নিষেধ করেনি। কিন্তু আমি বলি তাদের ব্যাপারে যদি কোনো ধরনের ফৌজদারি ইয়ার ইস্যু না থাকে, সেই ক্ষেত্রে তারা জনসভায় পার্টিসিপেট করতে পারে। তবে দেখতে হবে যে তারা অন্তর থেকে জুলাইটাকে ধারণ করে কিনা, এটা একটা কন্ডিশন কিন্তু, কারণ এটা একটা অভ্যুত্থান। সেটি তো এখন সবাই বলবে যে অন্তর থেকে আমি ধারণ না, করেছি। তাহলে আপনার সেকেন্ড, আমি তো ওই জন্য বলতেছি, তাহলে আপনার সেকেন্ড স্টেপে দেখতে হবে জুলাই তার ভূমিকা কি ছিল, ওই ভূমিকার উপর আপনি সিদ্ধান্ত নিতে হবে। দেখেন, তারেক রহমান বা তার দল, বেগম খালেদা জিয়ার যে দল বিএনপি, এটা তো সাফারার। আপনি এই প্রসঙ্গে আসেন, এর আগে আমার একটু সাপ্লিমেন্ট আছে। এই মাদারীপুরেই কয়েক মাস আগে ১৭ই মে দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে একটা যোগদান অনুষ্ঠানের আয়োজন করেছিল এনসিপিতে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাবেক পৌর কাউন্সিলর সহ শতাধিক ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছিলেন। সেটা কি একেবারেই আমার যে আগের স্পিচটা, ঠিক কিছুক্ষণ আগে যে স্পিচটা দিয়েছি, এটা কোনো দলের বা কোনো মতের ফেভার বা ইনফেভারে আমি বক্তব্যটা দিইনি, একেবারেই বেসিকের উপর দাঁড়ানো বক্তব্য। এই বেসিকের উপর দাঁড়ানো বক্তব্যটা সবার জন্য চাইছে, একেবারে সবার জন্য। কাজে আমি দ্বিচারি করতে চাই না। সেম প্যাটার্নে আপনি ফেলেন, রিকনসিলিয়েশনের প্রসেসকে আপনি অ্যালাউ করবেন কিনা, তাদের মোটিভ কি ছিল, তারা ফৌজদারি মামলার সাথে কানেক্টেড কিনা, এবং তাদের অ্যাক্টিভিটি কি ছিল, আপনি খোঁজ নিয়ে দেখেন। আমি আমার খোঁজ নিয়ে দেখার সুযোগ নেই, কারণ যেহেতু সারা দেশে সংগঠন বিস্তৃত, আমাকে যদি আপনি মানে ইয়া করতে পারেন, এভিডেন্ট করতে পারেন, আমি সেটার উপর মন্তব্য করতে পারি, যেহেতু আমি জানি না। কিন্তু আমার মন্তব্য কিন্তু এনসিপির জন্য আই উইল নট কনসিডার মাই সেলফ, এবং কেউ করবে না, আমি আপনাকে এটা নিশ্চয়তা দিতে পারি, কেউ করবে না। এখন দেখেন, আমি যে বক্তব্যটাতে ছিলাম, কাজেই ওই প্রসেসের সাথে আমার কাছে মনে হয় যে কারো ডিনাই থাকতে হবে। এবং রাজনীতি, যেটা ভাই বলেছেন, জামাতের আমিরও ৫ আগস্টের পরপর কিন্তু এই ধরনের একটা বক্তব্য দিয়েছিলেন, তারেক রহমানের পক্ষ থেকে এই ধরনের একটা বক্তব্য এসছে। কাজেই ওই রিকনসিলিয়েশনের প্রসেসে আমাদেরকে যাইতে হবে টুমোরো, প্রসেস নিয়ে আমরা ডিবেট করতে পারি। আর সেকেন্ড, আমি আরেকটা ব্যাপার বলি, দেখেন, আচ্ছা ঠিক আছে, আমি আপনার পরের স্লটে আমরা পরের স্লটে আবার আসছি। ডাক্তার সাজিদুল হক রুবেল, একটু আপনার কাছে জানতে চাই, সুনামগঞ্জ ২ আসনে সুরঞ্জিত সেনগুপ্তকে মৃত্যুবার্ষিকীতে স্মরণ করলেন বিএনপি জামাত সহ ২ দলের প্রার্থী, স্মরণ করলেন, শ্রদ্ধা জানালেন, এটি নিঃসন্দেহে প্রশংসার। কিন্তু এই শ্রদ্ধা বা স্মরণ, এটি কি ভোটের পরে থাকবে বলে মনে করেন? না, এটা ভোটের কৌশল। আচ্ছা, ঠিক আছে, ভোটের কৌশল। সুরঞ্জিত সেনগুপ্ত সে জায়গায় একজন জনপ্রিয় গণনা প্রতিনিধি ছিলেন এক সময়,
ইভেন কি ধরেন হচ্ছে 70-এর নির্বাচনের সময় সবটা কটা আসনেই তো হচ্ছে আওয়ামী লীগ জিতেছিল, এবং 72-এর যে সংসদ, সেই সংসদে একমাত্র বিরোধী দল ছিল হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত আর কি, আওয়ামী লীগের বিরুদ্ধে আর কি। তো সেই ক্ষেত্রে তার একটা ভোটার আছে ওখানে, হচ্ছে তাকে দিয়ে, যেটা হচ্ছে আওয়ামী লীগের যে সমর্থকরা রয়েছে ওই অঞ্চলে, সেই সমর্থকদের ভোট পাওয়া যাবে, সংখ্যালঘুর ভোট পাওয়া যাবে। তো এই সমস্ত কার্ডগুলো, সংখ্যালঘুর কার্ড খেলার ব্যাপার আছে, আওয়ামী লীগের কার্ড খেলার ব্যাপার আছে, সেই কার্ডগুলো চেষ্টা করছেন আর কি এই বক্তব্যের মধ্য দিয়ে, যে কে তাদের ভোটটা নিতে পারে। জামাত নিতে পারলে জামাত হয়তো মনে করতে পারে সে জিতে যাবে, আবার বিএনপি নিতে পারলে বিএনপি জিতে যাবে, বলে এটা একটা মানে লোক দেখানো প্রতিযোগিতা। এটা আপনাদের এরকম কোনো কার্ড নেই? সেরকম কার্ড খেলার আমাদের তো আপাতত প্রয়োজন নাই আর কি। হ্যাঁ, আমরা আমাদের কার্ডই খেলার চেষ্টা করছি আর কি। ঠিক আছে, এই হলো বিষয়। এই যে অন্যের ভোট নেয়ার যে কৌশল, সেই কৌশলে কতটা কে শেষ পর্যন্ত জয়ী হবে বলে মনে করেন, মানে এই অন্যের ভোট টেনে নেয়ার কৌশলে? এটা এখনই বলাটা হচ্ছে গিয়ে খুব বেশি মানে সহজ নয়, তবে খুব স্বাভাবিকভাবে একটি দেখার বিষয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ভোটের টেন্ডেন্সি দেখেছেন, তো আপনাদের কি মনে হচ্ছে যে এইখানে যে আওয়ামী লীগ পরিবারের যে ছেলে মেয়েগুলো ছিল, সেই ছেলে মেয়েগুলোর ভোট কোথায় গেল? হ্যাঁ, সেই ছেলে মেয়েগুলোর ভোট কি ছাত্র দলে এসে যুক্ত হয়েছিল, প্যানেলে ভোট দিয়েছে, নাকি তারা শিবির প্যানেলে ভোট দিয়েছে, নাকি তারা বৈষম্য বিরোধী প্যানেলে ভোট দিয়েছে, নাকি তারা বামপন্থী প্যানেলে ভোট দিয়েছে? তাদের ভোট আসলে কোথায় গিয়েছে? তো ওখানে কিছু নেগেটিভ ভোট আসে, নেগেটিভ ভোট একটা ভোট আছে যে আমি অমুককে পছন্দ করছি না, অমুককেও পছন্দ করি না, কিন্তু অমুককে বেশি পছন্দ করি না, তাই কম পছন্দের লোক মন্দের ভালোকে ভোট দেওয়ার একটা টেন্ডেন্সি আছে আর কি। তো সেই রকম টেন্ডেন্সি এখানে হইতেও পারে, তারা বেছেও নিতে পারে যে হচ্ছে তাদের কাছাকাছি লাইক মাইন্ডেড পার্টিকে। তো সেখানে 71-এর প্রশ্নে তারা বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের পক্ষের যে দল পাবে, 71-এর পক্ষের যে দল পাবে, সেই দলের দিকে তাদের লোকে নিয়ে আসা দরকার। আর আরেকটা ডাকসুতে কি সেটি হয়েছে? হ্যাঁ, ডাকসুতে সেটি হয়েছে। ডাকসুতে সেটি হয়নি, সেটি খুব প্রিমিটিভ জায়গা, সেখানে খুবই রিয়াক্টিভ একটা জায়গা ছিল আর কি। রিয়াক্টিভ জায়গা থেকে সেখানে হয়তো অনেকে ভোট দিতেই যায় নাই। আরেকটা জিনিস ভাবতে হবে, ডাকসুতে আসলে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছিল আর কি, আর কত পার্সেন্ট ভোট কাস্ট হয়নি, এটি একটি ভাববার জায়গা আছে। আমরা আলোচনায় আবারও ফিরবো, তার আগে বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। আলোচনায় ফিরছি। তাহসিন রিয়াজ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, সন্ধ্যা থেকে আমরা যেটি দেখলাম যে যমুনার সামনে হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ এবং হাদির পরিবারের সদস্যরা রয়েছেন। তার মূল দাবিটি হচ্ছে নির্বাচনের আগেই বিচারের কাজ সম্পন্ন করতে হবে এবং জাতিসংঘের অধীনে তদন্তের দাবিও করছে। এই অবস্থানে আমরা যেটি দেখলাম সবশেষ এখানে আসার আগ পর্যন্ত, যে সেখানে সংখ্যা আরও বাড়ছে ক্রমান্বয়ে, রাত বাড়ার সাথে সাথে, এখানে এনসিপির অবস্থান কি? দেখেন, এটা একদম মানে খুবই ইমিডিয়েট একটা কেস। মানে আপনি যখন জানছেন আমিও তখন জানছি, আমিও তখন পথে, আমিও তখন আপনার সাথে স্টুডিওতে বসা। কাজে এনসিপির একেবারে অফিসিয়াল অবস্থানটা মানে এক্স্যাক্টলি কি সেটা নিয়ে আমি হয়তো আপনাকে একদম অফিসিয়াল অবস্থান তো লিখিত থাকতে হয়, সেটা নিয়ে আমাকে বলতে হলে ডেফিনেটলি আমাকে সময় লাগবে। তবে নৈতিকভাবে এনসিপি সবসময় হাদির বিচারের পক্ষে ছিল। নৈতিকভাবে আমরা কিন্তু হাদিকে খুব ক্লোজলি ওন করেছি সবসময়, এবং আমরা, আপনি জানেন যে আমাদের যখন নাগরিক কমিটি ছিল তখন কিন্তু হাদি ওয়াজ ওয়ান অফ দি মেম্বার অফ নাগরিক কমিটি। আপনি জানেন, আমি জানি না, এবং আমরা একসাথে রাজনীতি করেছি। তার ইনকিলাব মঞ্চের প্রোগ্রামা দিতে আমাদের স্বতঃস্ফূর্ত মানে মানে আসা যাওয়া ছিল, আমাদের প্রোগ্রামগুলোতে তার আসা যাওয়া ছিল। কাজে আমাদের একটা বন্ধুসুলভ একটা অবস্থান সবসময় ছিল। এবং হাদির মৃত্যু বা হাদিকে যেভাবে করে মেরে ফেলা হলো, এই পুরো ইস্যুটাকেই হচ্ছে আমরা খুব স্ট্রিক্টলি আমরা কিন্তু আমাদের পক্ষ থেকেও আমরা কিন্তু সরকারকে আমরা বারবার বলেছি যে এই বিচারটা হইতে হবে, এট এনি কস্ট এই বিচারটা আমাদেরকে, মানে আমাদের সামনে এই বিচারটা আপনাকে নিশ্চিত করতে হবে। কাজেই দেখেন, আজকে ইনকিলাব মঞ্চের যে অবস্থানটা, এই অবস্থানকে আমরা নৈতিকভাবে অবশ্যই সমর্থন জানাবো, এবং আমরা মানে যদি আমাদের মানে সুযোগ থাকে আমরা সেখানে গিয়ে তাদেরকে সমর্থন জানাবো। কারণ হাদি ইজ আনকম্প্রোমাইজড কেস। এবং আমি এভাবে করে আমি আপনাকে বলি যে এটা দলমতের ঊর্ধ্বে কিন্তু এখন হাদির অবস্থান। আপনি দেখবেন তারেক রহমান বাংলাদেশে নামার পর সেও কিন্তু হাদির কবর জিয়ারত করে এসেছে। এবং আপনি যদি খেয়াল করেন তারেক রহমানের প্রথম বক্তব্য, সেই প্রথম বক্তব্য কিন্তু তিনি
হাদিকে স্মরণ করতে ভুলেন নাই। কাজে এটা একটা ন্যাশনাল ইস্যু। মানে আমার কাছে মনে হয় না যে কোনো দল কোনো মত মানে হাদির বিচারের ব্যাপারে তাদের কোনো রিজিড অবস্থান আছে, এবং ডেফিনেটলি রাষ্ট্রের তো অবশ্যই এটার ব্যাপারে জবাব দিতে আসতে হবে। আর আপনি একটা প্রার্থীকে একেবারে দিনে দুপুরে এভাবে করে মেরে ফেলা হলো, এভাবে করে তাকে গুলি চালিয়ে তাকে একেবারে নিঃশেষ করে দেওয়া হলো, এটা তো ভাই একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্রে আসলে চলতে পারে না। কাজেই এটার বিচারের দাবি, যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে দাবি অব্যাহত থাকবে। প্রয়োজনে যদি আন্দোলন করতে আমরা আবার রাজপথে নামবো। ডাক্তার সাজিদুল হক রুবেল, একটু আপনার কাছ থেকেও জানতে চাই এই বিষয়টিতে। আমরা সবশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে বিক্ষোভ চলছে, মানে অবস্থান কর্মসূচি চলছে, এবং তাদের মূল দাবি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগেই, ভোটের একেবারে আর মাত্র কয়েকদিন বাকি। কতটা সম্ভব আমাদের যে আইনি বাস্তবতা তাতে এই সময়ের মধ্যে বিচার কার্য? আসলে বর্তমানে বিচার ব্যবস্থা বা আইনি ব্যবস্থা বা সব কিছু যদি আমি আমলে নিই, তাহলে এইটি অবশ্যই যে হাদি একজন প্রার্থী ছিলেন এই নির্বাচনে, আমিও যেমন এই নির্বাচনে একজন প্রার্থী, হাদিও একজন প্রার্থী। হাদিকে হত্যা করা হয়েছে, এরকম যতগুলোই হত্যাকাণ্ড আছে সবকটা হত্যাকাণ্ডেরই তো আমরা সুষ্ঠু তদন্ত চাই এবং বিচার চাই। তো এখানে টাইম ফ্রেমিংটা হচ্ছে একটু সমস্যা। বিচারের ক্ষেত্রে আমার মনে হয় কারোই কোনো দ্বিমত নাই, প্রত্যেকের সাথে প্রত্যেকটি রাজনৈতিক দলই এটা হাদির বিচারের ব্যাপারে সবাই একমত। কিন্তু সেটা কি কোনোভাবে আসলে সম্ভব এই ঠিক নির্বাচনের আগ মুহূর্তে 12ই ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করা? সেটা সম্ভব না, এটা মোটামুটি নিশ্চিত। তাহলে এই ঘটনা থেকে দুটো বিষয় আমরা বের করতে পারি। একটি হচ্ছে হাদির পরিবার বা হাদির স্বজনরা বা হাদির সহযোদ্ধারা তারা আস্থা পাচ্ছে না যে এই ইন্টারিম গভর্নমেন্ট বিদায়ের পরে আদতে হাদির বিচারটা হবে কিনা। তাহলে সেই আস্থার জায়গায় সংকট এখানে হচ্ছে দৃশ্যমান হচ্ছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, সেটি হচ্ছে যে তাদেরকে এটা বোঝাতে হবে, তারা তাদের যার প্রতি আস্থা রাখেন প্রধান উপদেষ্টাকে বোঝাতে হবে তাদেরকে যে ঠিক এই মুহূর্তে যদি এইটাকে নিয়ে তারা হচ্ছে রিজিড হয়, আরও বেশি অগ্রসর হয়, তাহলে বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তরের একটা চূড়ান্ত স্তরে উঠে এসছে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনটি কিন্তু হচ্ছে গিয়ে নানাভাবে এটাকে পাঞ্চাল করার দিকে অগ্রসর হতে পারে। এই ঘটনাটাকে ইস্যু করে আরেকটা ঘটনা, আরও ঘটনা তৈরি হতে পারে, একটা ডমিনো এফেক্টের মতো ঘটনাগুলো একটার পর একটার পিঠে আরেকটা ঘটতে পারে। ওটা একটা বিপদের মধ্যে বাংলাদেশ পড়ে যেতে পারে। ফলে এক ধরনের আশ্বাসের জায়গায়, বিশ্বাসযোগ্য আশ্বাসের জায়গা নিয়েই আমার মনে হয় ইন্টারিম গভর্নমেন্টের তাদের সাথে আলোচনা শুরু করা প্রয়োজন। কেন সম্ভব নয় সেটা দেশবাসীর কাছে, কেন সম্ভব না 6 দিনের মধ্যে, কারণ 6 দিনের মধ্যে আসলে বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করা সম্ভব না। পৃথিবীর কোনো দেশেই সম্ভব না, শুধু বাংলাদেশে না, পৃথিবীর কোনো দেশেই ওই এত অল্প সময়, ধরেন 1 সপ্তাহের ভিতর, আজকে এক বৃহস্পতিবার আমরা আলোচনা করছি, আগামী বৃহস্পতিবার নির্বাচন হওয়ার কথা। এই 7টা দিনের মধ্যে 6টা দিনের মধ্যে কীভাবে একটি বিচার সম্ভব? ঠিক আছে, এইটা হচ্ছে বিশ্বাসযোগ্যভাবে এটার আশ্বাস আমার মনে হয় প্রধান উপদেষ্টার তার পরিবারের প্রতি দেওয়া দরকার, তাদেরকে আস্থায় নেওয়া দরকার, এবং জাতির কাছেও বিষয়টা পরিষ্কার করা দরকার। এখানে খুব নিশ্চুপ থাকাটা কিন্তু আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে না, এবং সততার সাথেও ব্যাপারটা হবে না, একটা সৎ কাজও হবে না, অসৎ কাজ হবে। যদি চুপচাপ থাকেন এবং তাদেরকে আর একটু বিভ্রান্ত করার চেষ্টা করেন ইন্টারিম, তাহলে কিন্তু জাতি তাদেরকে মাফ করবে না আর কি। জি, মোশাররফ ঠাকুর, আপনার কাছ থেকে জানতে চাই নির্বাচন প্রসঙ্গে, নির্বাচনের আইন শৃঙ্খলার পরিবেশ সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী একটি প্রশ্নের প্রেক্ষিতে বলেছেন, দেশে মব ভায়োলেন্স বলে কিছু নেই। কিছু কি ছিল মব ভায়োলেন্স বলতে? আজকে পত্রিকায় একটা আসছে, প্রায় কয়েকশো মানুষ এই গত বছর 1 বছরের মবে মারা গেছেন এবং আহত হয়েছেন, একটা পত্রিকায় আজকে এটা আছে। আমি একজাক্টলি ফিগারটা বলতে পারছি না, প্রথম আলোতেও আছে। তো এখানে মব তো হয়েছে, সর্বক্ষেত্রে মব হয়েছে। এবং এই সরকার যে সবার তো একটা বাহিনী থাকে, পুলিশ অ্যান্ড আদার্স, কারো নিজস্ব বাহিনী থাকে, যুবলীগ ছাত্রলীগ এইসব মারবে, এই জন্য অনেকে কথা বলেন। এই সরকারের প্রধান হাতিয়ার ছিল মব, একবারে পরিষ্কার কথা। এবং এই মব নিয়ন্ত্রণে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এই কথা বলবো না, আমি বলবো এই সরকারের ডর দেখানোর হাতিয়ার ছিল মব।
ভয় দেখানোর হাতিয়ার মানুষকে। এবং সেলফ সেন্সরশিপ সমস্ত পত্রিকায়, সমস্ত টেলিভিশন চ্যানেলে সবাই কথা বলার সময় ম্যাপে কথা বলছেন, বা আমাদেরকে বলছেন ভাই এই রকম একটু ম্যাপে বলবেন যে আমাদেরকে এসে এটা করবে। আপনি সময়, গ্লোবাল, কোন টেলিভিশনে না গিয়েছেন লোকজন যে উমুকরে বাদ দিয়ে দেন, উমুকরে স্ক্রিনে দেখাবেন না, এটা মব না? তো আমি বলছি যে উনি অসত্য কথা বলেছেন, ঠিক বলেন নাই। ক্ষুধা বক্স যাওয়ার পরে আমরা তার কাছে যেটুকুন প্রত্যাশা করেছিলাম, উনি এটা আজকে নতুন করে এই প্রত্যাশার মধ্যে চির ধরালেন। আমি তাও বলবো যে এই মুহূর্তে আর তো কারোর কাছে ভরসার জায়গা নাই। সেনাবাহিনীর প্রধানকে বলবো যে আমাদের নির্বাচনকালীন সময়, নির্বাচনের সময়ে যেন সেনাবাহিনী ভালো ভূমিকা রাখে, এইটা যেন তারা 3 বাহিনী যেন ভালো ভূমিকা রাখে, এইটার দিকে নজর দেবেন। এবং তারা যে গণতন্ত্রের উত্তরণটা চেয়েছেন বাংলাদেশে, যে সেনাবাহিনী ওই সময়ে আপনার মনে আছে কিনা যে মিরপুর, উত্তরা এগুলোতে বলছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। তো যেহেতু সেনাবাহিনী নেয় নাই ওই সময় গণতন্ত্রের, জনমানুষের অধিকারের প্রতি শ্রদ্ধা রেখে, আমি বলবো যে জনমানুষের যে প্রত্যাশা এইটা পূরণের জন্য আপনারা একটু ভালো ভূমিকা রাখেন জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে। কিন্তু ভোটের যে মূল দায়িত্ব সেটি তো আসলে পুলিশ এবং আনসার সদস্যরাই পালন করে। আমি আপনাকে বলি, পুলিশ আজকে তাকে এই বিতর্কিত কথাটা বলার দরকার আছে? এবং সারা দেশে কিন্তু আমরা বারবার বলছিলাম যে গভর্নমেন্টের যারা ভালো কথা বলতে পারেন উপদেষ্টারা, তাদেরকে পাঠিয়ে পুলিশকে করেন, এই উজ্জীবিত করেন, এটা করেন নাই। এবং আজ জাহাঙ্গীর আলম চৌধুরী এটা তো করতে, নিজের দায়িত্ব পালন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। তো তারপরে আমি বলি যে 91 সালে যেভাবে সবাই মিলে যে নির্বাচনটা করেছিলেন, যে জাস্ট সুতা বেঁধে আনসাররা 91 সালে বেসিক্যালি এটা করেছে, আর 3 জন আনসার আর 1 জন পুলিশ, 3 জন আনসার 1 জন পুলিশ দিয়ে যে নির্বাচন হচ্ছে বিশ্বাসযোগ্য। আমার মনে হয় সবাই যদি আমরা, সমস্ত রাজনৈতিক দল যদি আমরা, আমি যদি তাহসিনকে হারাই দিতে না চাই, তাহসিন যদি মনে করে আমার উপর অন্যায় করে হার জিততে হবে, তাইলেই তো ঝামেলাটা কম হবে। এবং আমার মনে হয় যে এই সীমাবদ্ধতা কথা মনে রাখা উচিত। যদি নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয় তাহলে সবচেয়ে লাভবান হবে ফ্যাসিস্ট গোষ্ঠী। নির্বাচনটা যদি প্রশ্নবিদ্ধ হয় বাংলাদেশ মহা বিপদে পড়বে। তো সবাইকে যদি, বাংলাদেশকে যদি বিপদ থেকে উত্তরণ করতে চান, তাহলে একটা সম্মিলিতভাবে সবার প্রচেষ্টায় একটা জেনুইন নির্বাচন হওয়া দরকার বলে মনে করেন। আপনাদের 3 জনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।